ক্রিয়েটিভ কোচিং সেন্টারের পক্ষ থেকে 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইল। এখন আমি তোমাদের সম্মুখে 5 নম্বরের একটি রোল নিয়ে আসলাম। রোলটি হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। এই ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সহজ নিয়মের মাধ্যমে। তোমরা ওই সহজ নিয়মটা ফলো করবা। এখন দেখো ট্যাগ কোয়েশ্চেন। আজকের আলোচনা হবে ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে। ট্যাগ ট্যাগের অর্থ জুড়ে দেওয়া, জুড়ে দেওয়া। কোয়েশ্চেনের অর্থ অর্থ প্রশ্ন। কোয়েশ্চেনের অর্থ প্রশ্ন। ট্যাগ কোয়েশ্চেন দুই প্রকার, দুই প্রকার। পজিটিভ ট্যাগ, দুই নেগেটিভ ট্যাগ। আমরা ট্যাগ কোয়েশ্চেন কত প্রকার পেলাম? দুই প্রকার। একটা নাম হচ্ছে পজিটিভ ট্যাগ, আরেকটা নাম হচ্ছে নেগেটিভ ট্যাগ। তাহলে পজিটিভ ট্যাগ কোয়েশ্চেন থাকলে আমরা নেগেটিভ নিচের নামটা করে দিব এবং নিচেরটা থাকলে উপরের পজিটিভ করে দিব, তাহলে আনসার পাওয়া যাবে আমরা। ক্লিয়ার? ভার্ব, ভার্ব চার প্রকার। ভার্ব কত প্রকার? চার প্রকার। বিভার্ব, বিভার্ব হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। দুই নম্বর টু বি ভার্ব। টু, টু হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। তিন নম্বর টু ডো ভার্ব। টু ডো ভার্ব ডো, ডাজ, ডিড। চার নম্বর মডাল ভার্ব। মডাল ভার্ব ক্যান, হোল্ড, উইল, would, may, might, shall, should, will, would, must, need। তোমরা উপরে দেখো ought, dear, etc. ওইগুলো হচ্ছে মডাল ভার্ব। এখন সংক্ষিপ্ত আকারে দেখো, মডাল ভার্বের পরে যদি নট না থাকে প্লাস নট যোগ করে দিবা, তাহলে সমস্ত ট্যাগ কোয়েশ্চেন তোমরা বুঝে ফেলবা। আমরা 5 প্রকার সেন্টেন্সের মধ্যে 3 প্রকার সেন্টেন্স দিয়ে ট্যাগ কোয়েশ্চেন করতে পারি। 3 প্রকার সেন্টেন্স গুলো হলো, এক নাম্বার অ্যাসার্টিভ,
সেন্টেন্স। 2 নাম্বার ইম্পারেটিভ সেন্টেন্স। 3 নাম্বার এক্সক্লামেটরি সেন্টেন্স। এই বক্সের ভিতরে দেখো শব্দগুলো, এই সেন্টেন্স 5 প্রকার সেন্টেন্সের মধ্যে আমরা 3 প্রকার সেন্টেন্স দিয়ে ট্যাগ কোশ্চেন করতে পারি। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছুক্ষণ আগে আমরা বাক্যগুলো কমপ্লিট করলাম। এরপরে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা চিনলাম। এই ইম্পারেটিভ সেন্টেন্স আসলে কি দিয়ে শুরু হয়? প্রথমে যদি ভার্ব থাকে, প্রথমে যেমন ডো দা ওয়ার্ক, যদি প্রথমে ভার্ব থাকে সর্বদাই তোমরা কি লিখবা? আনসার ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। যদি প্রথমে ডো নট অথবা ডোন্ট থাকে তাহলে আনস হবে কি? আনস হবে উইল ইউ। আবার লক্ষ্য করো, যদি লেট আস বা লেটস থাকে আনস হবে শ্যাল উই। আনস কি হবে? শ্যাল উই। ক্লিয়ার? হিম ডো দ্য ওয়ার্ক। এখন ক্লিয়ার আছে? তোমরা অবশ্যই সেন্টেন্সটা দিকে লক্ষ্য করো। লেড এর পরে যদি ইউএস অথবা লেটস অথবা লেটাস না থাকে, লেট শব্দটার পরে লেটস অথবা লেটাস না থাকলে, ওই অন্য কিছু থাকলে তোমরা সর্বদা আনসার করবা উইল ইউ। ক্লিয়ার? আমরা ইম্পারেটিভ সম্পর্কে বিস্তারিত বুঝতে পারলাম। এখন দেখো স্টার্ট। seldom, never, lately, rarely, little, few। কোন সেন্টেন্সের মধ্যে যদি তোমরা ওই শব্দগুলা উল্লেখ পাও, তাইলে অবশ্যই এই শব্দগুলা, ওই শব্দগুলা হলো সেন্টেন্স হচ্ছে নেগেটিভ। তাহলে আনসার করার সময় তোমরা অ্যাফার্মেটিভ করবে। কোন শব্দগুলো? যেমন সেলডম, নেভার, লেটলি, লেয়ারলি, তারপরে লিটল, তারপরে হচ্ছে ফিউ। এই শব্দগুলা বাক্যের মধ্যে থাকলে অ্যাফার্মেটিভ আনসার করবা। যেমন হি সেলডম কামস হিয়ার। এখানে ভার্বের সাথে কি আছে? অ্যাজ বা ইয়েস আছে, কিন্তু সেলডম শব্দটা থাকার কারণে ওই সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ। তাহলে আনসার করবা ডাজ। ডাজ হওয়ার কারণ কি? ভার্বের সাথে অ্যাজ আছে এবং এখানে আছে কি? প্রোনাউন। তাহলে কি হবে? ক্লিয়ার? ডাজ কি। এখন উপরের শব্দগুলা, যে শব্দগুলো আছে, এই শব্দ থাকলে তোমাদের সর্বদাই আনসারগুলা এই নামে করবা। স্টার দেখো, এভরিবডি, সামবডি, এনিবডি। এক কথায় তোমরা ওই বডি শব্দটা যদি থাকে, যদি বডি শব্দটা থাকে তাহলে কি করবা? অবশ্যই এই শব্দের প্রোনাউন হবে দে। করে দেখো ভার্বের সাথে কি আছে? অ্যাজ বা ইয়েস আছে। যদি অ্যাজ বা ইয়েস থাকে কিন্তু প্লুরাল ভার্ব হলে আমরা ডো দিব না ডাজ দিব? প্লুরাল হচ্ছে ডো। তাহলে আনসার হবে ডো দে। এখন দে কার পরিবর্তন হলো? দে হচ্ছে নোবডির পরিবর্তন। কিন্তু উপরের শব্দের পরে যদি তোমার ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস থাকে, সর্বদাই তোমরা কি দিবা? সর্বদাই ডো দে দিবা যদি টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়। আর যদি ফার্স্ট ইনডিফিনিট হয় তাহলে ডিড দিবা। আর যদি ইজ থাকে তাহলে আর দিবা। যদি ওয়াজ থাকে তাহলে ওয়ার দিবা। যদি হ্যাজ থাকে তাহলে হ্যাভ দিবা। উপরের আনসারগুলো এইভাবে উত্তর করার চেষ্টা করবা সবাই। এখন আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সটা কিভাবে শুরু হয় এটা জানলে আমরা ট্যাগ কোশ্চেনগুলো আনসার করতে পারবো।
আসলে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা শুরু হয় যেমন হাউ, হোয়াট। তোমরা লক্ষ্য করো, যদি শুরুতে হাউ এবং হোয়াট শব্দটা থাকে, যদি হাউ এবং হোয়াট দ্বারা কোনো শব্দ শুরু হয়, তাইলে ওই হাউ এবং হোয়াটের পরে যদি সরাসরি সংক্ষিপ্ত রূপ অট, এপিটি থাকে, তাহলে বুঝবা যে ভার্ব সাইলেন্ট আছে। কি সাইলেন্ট আছে? ভার্ব। ভার্বটা হচ্ছে ইট ইজ সাইলেন্ট। তাহলে ইট ইজ সাইলেন্ট আমরা অবশ্যই হাউ অট যেহেতু পাইলাম, ইট ইজ সাইলেন্ট আছে, তাহলে আমরা লিখতে পারি আনসার ইজন্ট ইট। এরপরে তোমরা লক্ষ্য করো, একেবারে সেম আগেরটা একই রকম। তাহলে হোয়াট এপিটি, তাহলে এখানে কি সাইলেন্ট আছে? ইজন্ট ইট। তাহলে আমরা আবার ইট ইজ সাইলেন্ট আছে, তাহলে আমরা লিখতে পারি ইজন্ট। তাহলে হাউ এবং হোয়াট এর পরে যদি সংক্ষিপ্ত থাকে, তাহলে বুঝবা ওই ভার্ব কি আছে? সাইলেন্ট আছে। তাহলে কোন ভার্ব সাইলেন্ট আছে? ইট ইজ সাইলেন্ট আছে। তাহলে অবশ্যই আনসার লিখতে হবে ইজন্ট ইট। তাহলে ওই হাউ এবং হোয়াট এর পরে সংক্ষিপ্ত রূপ যদি এইভাবে থাকে, তাহলে তোমরা অবশ্যই আনসারটা এইভাবে লিখতে দিবা। এখন দাও, হাউ এবং হোয়াট দ্বারা যদি পুরা সেন্টেন্স লেখা থাকে, তাহলে বুঝে নিবা যে হাউ বিউটিফুল বিউটিফুল দ্য স্কাই ইজ। স্কাই ইজ। তোমরা দেখো এখন পুরা সেন্টেন্স গুলো লেখা আছে যে হাউ বিউটিফুল দ্য স্কাই। এখানে ভার্ব হচ্ছে ইজ, তাহলে আমরা লিখতে পারি ইজন্ট। দিস স্কাই এর প্রনাউন হচ্ছে ইট, ইজন্ট ইট। ক্লিয়ার? এখন আমরা ওই বিস্তারিত বুঝতে পারলাম যে এক্সক্লেমেটরি সম্পর্কে। এখন আবার লক্ষ্য করো, যদি কোনো সেন্টেন্স থিং যুক্ত শুরু হয়, যেমন সামথিং, সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং, হ্যাঁ, এভরিথিং। যদি কোনো সেন্টেন্সের মধ্যে এই থিং থাকে, তাহলে এদের পরিবর্তে মানে এদের পরিবর্তে প্রনাউন হবে ইট। এদের পরিবর্তে প্রনাউন হবে কি? এদের পরিবর্তে প্রনাউন হিসেবে বলবে ইট বলবে। কি বলবে? ইট বলবে। সম্পূর্ণ রূপটা পড়ানো সম্ভব না, এক কথাই শেষ। তোমরা সহজে বুঝতে পারবা যদি সামথিং, এনিথিং, নাথিং, তারপরে এভরিথিং থাকে, তাহলে ওদের পরিবর্তে হবে ইট। কিন্তু নাথিং শব্দটা নেগেটিভ। নাথিং শব্দটা কি? নেগেটিভ। এক্সাম্পল দেখো, নাথিং ইজ ইম্পসিবল। ইম্পসিবল। তাহলে এখানে আমরা কি পাইছি? ভার্ব পাইছি ইজ। কি পাইলাম? ইজ। তাহলে আমরা সরাসরি লিখতে পারি ইজ। এরপরে অবশ্যই নাথিং এর পরিবর্তে আমরা প্রনাউন দিব ইট, কিন্তু নাথিং শব্দটা নেগেটিভ, তাই অ্যাফার্মেটিভ রূপ দিলাম যে ইজ ইট। ক্লিয়ার? এখন তিনযুক্ত শব্দ যদি তাকে এভাবে, তাহলে তোমরা অবশ্যই আনসার এবং করার চেষ্টা করবা। যেমন হি ইজ এ প্রনাউন। হি ইজ এ, দেখো, হি ইজ এ প্রনাউন। তোমাদের বোঝার দরকার নাই, এখানে দেখো একটা কমা, এখানে একটা কমা, তাহলে হি ইজ এ প্রনাউন। যদি প্রনাউন শব্দটা থাকে, তাহলে সর্বদাই তোমরা আনসার করবা ইজন্ট ইট। ইজন্ট ইট। এখন তোমাদের সামনে আর বেশি এক্সাম্পল দিব না, এখন শেষ এক্সাম্পল দিয়ে শেষ করে দিব। তাহলে আমরা পাই যদি হি ইজ এ প্রনাউন, ইট ইজ এ প্রনাউন, না ইট ইজ এ না, টি ইজ এ প্রনাউন, তারপরে হচ্ছে দে ইজ এ প্রনাউন, এই সব শব্দ যদি লেখা থাকে, তাহলে তোমরা অবশ্যই আনসার করবা ইজন্ট ইট। অন্য কিছু আনসার করতে যাবা না। কি লিখবা? ইজন্ট ইট। এখন তোমাদের মাঝে আরেকটা এক্সাম্পল দিয়ে শেষ করে দেব। এক্সাম্পলটা ভালো করে লক্ষ্য করো, যেমন দি ফাদার রুস ইন হার। এখানে দেখো দি ফাদার আছে। দি ফাদারের পরে যদি রুস শব্দটা পাও, শর্ট টেকনিক, আমরা অবশ্যই এটা ফার্স্ট ফর্ম পাইলাম, তাহলে ডিডেন্ট ইট লিখে দিব। কি লিখবো? ডিডেন্ট ইট। এখানে দি ফাদারের প্রনাউন হচ্ছে ইট। এই সেন্টেন্সটা প্রায় সময় পরীক্ষার এসএসসি পরীক্ষার মাঝে আসে। তোমরা আরেকটা সেন্টেন্স দেখো, যদি দি মাদার থাকে, দি মাদার রুস ইন হার, তাহলে একই কথা, উপরেও রুস আছে, নিচেও রুস আছে, তাহলে আমরা কি লিখতে পারি? ডিডেন্ট ইট। তার মানে ফাদার মাদার ধোটা থাকলে একই নেমে লিখে দিবা ডিডেন্ট কি? ইট। ক্লিয়ার? তোমরা বুঝতে পারছো?
আজকের মতো এখানে ক্লাস সমাপ্তি ঘোষণা করলাম। যদি কোনো এই ক্লাসের মধ্যে সমস্যা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে বুঝে নেওয়ার চেষ্টা করবা এবং আমি তোমাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দিব। আজকে যে ক্লাসটা করালাম সেই ক্লাসটা সূর্যের আলো নাই এবং বৃষ্টির মাঝে ক্লাসটা করাইতে হয়েছে। হ্যাঁ, তাইলে তোমাদের সকলকেই ওই ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটা শেষ করব। অবশ্যই তোমরা মনোযোগ সহকারে এই ক্লাসটা ফলো আপ করবা এবং ফলো আপের পরে ক্লাসটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে আমাকে বিষয়টা জানিয়ে দিবা। তোমাদের প্রতি আমার শুভকামনা রইলো। তোমরা হলো দেশের ভবিষ্যৎ। হ্যাঁ, দেশের ভবিষ্যৎ হও এই আশা রেখে আমি এই ক্লাসটা সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।